আজকের সারসংক্ষেপে থাকছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের চেষ্টা, চলমান শিক্ষক অসন্তোষ আর গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু কথা। আমরা বিবিসি নিউজ বাংলা থেকে পাওয়া খবরের ভিত্তিতে একটু দেখছি, বাংলাদেশের ভেতরে ঠিক কি বড় পরিবর্তন আসছে, আর ওদিকে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির আসল অবস্থাটা ঠিক কেমন, এগুলো আপনার জেনে রাখা দরকার। প্রথমত দেখুন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে বহু আলোচিত পরিকল্পনা, ওই যে জুলাই সনদ 2025, ওটা চূড়ান্ত করেছে। প্রায় ৮৪টার মতো প্রস্তাব আছে ওখানে, যার মধ্যে ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর মতো বিষয়ও রয়েছে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এটা বাস্তবায়ন করা নিয়ে, গণভোট কিভাবে হবে বা কবে হবে, এই সব নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে, বুঝলেন? তাই পুরো ব্যাপারটাই এখন বেশ অনিশ্চিত। দ্বিতীয়ত, একদিকে যখন এই সংস্কার নিয়ে কথাবার্তা চলছে, ঠিক তখনই আবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোল্কার টুর্ক তিনি সরকারকে মনে করিয়ে দিচ্ছেন পুরনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর কথা, বিশেষ করে গুম আর নির্যাতনের ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। আর একই সময়ে বেতন বাড়ানো আর ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সরকারি বেসরকারি দুই ধরনের শিক্ষকদের আন্দোলনে শিক্ষাখাত কিন্তু প্রায় থমকেই গেছে। আর সবশেষে যদি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকাই, গাজার যুদ্ধবিরতি কিন্তু খুবই নাজুক অবস্থায় আছে। হামাস চাপের মুখে রেডক্রসের মাধ্যমে আরও ৪ জন মৃত জিম্মির দেহ ফেরত দিলেও চুক্তিমতো সব মরদেহ না দেওয়ায় আর এখানে ওখানে বিক্ষিপ্ত সহিংসতার খবরে টেনশন কিন্তু কমেনি একটুও। তো এই ছিল মোটামুটি আজকের মূল বিষয়গুলো। বাংলাদেশ একদিকে রাজনৈতিক সংস্কারের চেষ্টা করছে, অন্যদিকে আবার সামাজিক অস্থিরতা আর আন্তর্জাতিক মনোযোগের মধ্যে আছে, আর গাজার শান্তি তো মনে হচ্ছে এখনো অনেক দূরে। নমস্কার। আজ অক্টোবর 15, 2025। চলুন বিবিসি বাংলা থেকে পাওয়া কিছু সাম্প্রতিক প্রতিবেদনের দিকে একটু নজর দেওয়া যাক। হ্যাঁ, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনার জন্য। ঠিক, আজকে আমরা দেখব আন্তর্জাতিক অঙ্গনের কিছু ঘটনা, যেমন ধরুন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত একটা গ্রেফতারি, আবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আর তারপর অবশ্যই বাংলাদেশের ভেতরের দিকেও নজর দেব, রাজনৈতিক সংস্কারের চেষ্টা, কিছু সামাজিক অস্থিরতা, এমনকি ক্রিকেট নিয়েও কথা হবে। অবশ্যই। আমাদের লক্ষ্য তো শুধু খবরগুলো বলা নয়, বরং ঘটনাগুলোর মধ্যেকার যোগসূত্র, তাৎপর্য, এগুলো একটু বোঝার চেষ্টা করা, তাই না? একদম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম খবরটাই তো বেশ আলোড়ন ফেলেছে, তাই না? অ্যাশলে জে টেলিস। হ্যাঁ, অ্যাশলে জে টেলিস ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন বিশ্লেষক। তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বর। কি অভিযোগ এক্স্যাক্টলি? অভিযোগ হলো তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রায় ১,০০০ পাতার বেশি অতি গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন। ১,০০০ পাতা? বলেন কি? হ্যাঁ, আর শুধু তাই নয়, তিনি তো স্টেট ডিপার্টমেন্টের অবৈতনিক উপদেষ্টা ছিলেন, পেন্টাগনের কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। ও, তাহলে তো ব্যাপারটা আরও জটিল। আরও কিছু অভিযোগ উঠেছে শুনলাম। উঠেছে, যেমন চীনের কর্মকর্তাদের সাথে নাকি গোপনে দেখা করেছেন, সামরিক বিমানের সক্ষমতা সংক্রান্ত নথি প্রিন্ট করেছেন, এরকম। তার বাড়ি তল্লাশি করেও নথি পাওয়া গেছে। এটা আসলেই অবিশ্বাস্য। এত হাই প্রোফাইল একজন লোক, যার বুশ প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা আছে, ভারত মার্কিন পরমাণু চুক্তিতেও ভূমিকা ছিল। ঠিক, তার মতো একজনের বিরুদ্ধে এমন অভিযোগ ভাবা যায় না। দোষী সাব্যস্ত হলে কিন্তু কম শাস্তি নয়, প্রায় ১০ বছরের কারাদণ্ড হতে পারে। আচ্ছা, এর প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। চলুন এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে যাই। ইসরায়েল হামাস সংঘাত, কি অবস্থা ওখানে? ওখানে পরিস্থিতি এখনও বেশ জটিল, যদিও একটা ছোট অগ্রগতি হয়েছে। হামাস আরও ৪ জন মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ও আচ্ছা, এটা তো ইসরায়েলের হুমকির পরেই হলো, তাই না? হ্যাঁ, মোট ২৮ জন মৃত জিম্মির দেহ ফেরত পাওয়ার পথে এটা একটা ধাপ। ইসরায়েলও কিন্তু ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। কিন্তু যে চুক্তি হয়েছিল ট্রাম্পের মধ্যস্থতায়, সেখানে তো ৪৮ জন জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। যুদ্ধবিরতি কার্যকর আছে বলা হচ্ছে, কিন্তু এর মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া যাচ্ছে। তার যুদ্ধবিরতিটা আসলে কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকছেই। আইডিএফ কি বলছে? আইডিএফের ভাষ্য হল, যারা হলুদ রেখা পার হওয়ার চেষ্টা করছিল তাদের ওপর গুলি চালানো হয়েছে। অন্যদিকে হামাস বলছে বাকি মৃতদেহগুলো শনাক্ত করতে তাদের সমস্যা হচ্ছে। এর মধ্যে আবার ইসরায়েলে ত্রাণ সরবরাহ সীমিত করার হুমকি। পরিস্থিতি আসলেই বেশ ঘোলাটে মনে হচ্ছে। হ্যাঁ, খুবই ঘোলাটে।
আর মূল যে প্রশ্নগুলো মানে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কি হবে, হামাসকে কিভাবে নিরস্ত্রীকরণ করা হবে, এগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনো নেই। শোনা যাচ্ছে হামাস নাকি আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। হ্যাঁ, এরকম খবরও আসছে যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তো বলেছেন কাজ এখনো শেষ হয়নি, দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, মানে দীর্ঘমেয়াদী শান্তি নিয়ে অনিশ্চয়তাটা রয়েই গেছে। আচ্ছা, এই আন্তর্জাতিক প্রেক্ষাপটের পাশাপাশি এবার একটু বাংলাদেশের দিকে তাকানো যাক। দেশের ভেতরেও তো অনেক কিছু ঘটছে। রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদ চূড়ান্ত হয়েছে, তাই না? হ্যাঁ, জুলাই জাতীয় সনদ ২০২৫, মোট ৮৪টা সংস্কার প্রস্তাব আছে এতে। এর মধ্যে ৪৭টার জন্য সংবিধান সংশোধন করতে হবে, আর বাকি ৩৭টা অধ্যাদেশ বা নির্বাহী আদেশ দিয়ে করা সম্ভব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবে নাকি প্রধান দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। যেমন ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো, এই ধরনের বিষয়গুলোতে বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ দলই একমত হয়েছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। অবশ্যই বড় ব্যাপার, কিন্তু সব বিষয়ে তো একমত হয়নি, তাই না? কিছু জায়গায় তো বেশ ভিন্নমত আছে। এগুলোকে নোট অফ ডিসেন্ট বলা হচ্ছে। যেমন বিএনপি চায়নি প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান ও সংসদ নেতা থাকুন, আবার উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়েও তাদের আপত্তি আছে। পিআর পদ্ধতি মানে হলো দল যে শতাংশ ভোট পাবে সেই অনুপাতে আসন পাবে, তাই তো? ঠিক তাই, এ নিয়েও বিএনপির ভিন্ন মত। আবার সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা না রাখার ব্যাপারেও কয়েকটি দলের আপত্তি আছে। এই ভিন্ন মতগুলো আসলে ক্ষমতার ভারসাম্য আর দলগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের দিকে ইঙ্গিত করছে। কিন্তু এই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে? পদ্ধতিটা কি ঠিক হয়েছে? না, সনদে পদ্ধতির কথা বলা নেই, সেটা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। গণভোটের ব্যাপারে দলগুলো নীতিগতভাবে একমত হলেও কবে হবে, কিভাবে হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তো ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, তিনি দিয়েছেন, দেখা যাক সেটা কতটা বাস্তবায়ন হয়। তবে এই রাজনৈতিক সংস্কারের চেষ্টার পাশাপাশি কিন্তু মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়ে গেছে। জাতিসংঘ থেকেও তো আহ্বান জানানো হয়েছে। হ্যাঁ, মানবাধিকার হাইকমিশনের ভলকার টুর্ক আহ্বান জানিয়েছেন যেন মানবাধিকার লঙ্ঘন বা নিপীড়ন বন্ধ হয়। আর আগের সরকারের সময়ের গুম নির্যাতনের অভিযোগগুলোর বিচার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তিনি। এবং সুষ্ঠু বিচার আর সাক্ষী সুরক্ষার ওপর জোর দিয়েছেন। এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। একদিকে রাষ্ট্র সংস্কারের মতো বড় ক্যানভাসে কাজ চলছে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো বেশ জোরালোভাবেই সামনে আসছে। যেমন ধরুন শিক্ষক আন্দোলন। আর চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ানোর দাবিতে ক্লাস বর্জন করে ঢাকায় আন্দোলন করছেন। পুলিশের সাথে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। শুধু বেসরকারি নয়, সরকারি কলেজেও তো সমস্যা চলছে। ঢাকা কলেজে একজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকারি কলেজগুলোতেও কর্মবিরতি চলছে। ক্লাস, পরীক্ষা সব বন্ধ। হ্যাঁ, শিক্ষা খাতে একটা প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে। মন্ত্রণালয় অবশ্য বলছে তারা দাবির সাথে একমত, অর্থ মন্ত্রণালয়ের সুপারিশও পাঠিয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো অর্থ মন্ত্রণালয়ের হাতে। এই অস্থিরতার মধ্যেই আবার মিরপুরে সেই রাসায়নিক গুদামের আগুন, সেটাও তো পুরোপুরি নেভেনি। না, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফাটল দেখা দিয়েছে, আর তেজস্ক্রিয়তা বা বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কাও আছে। মালিক এখনও নিখোঁজ। পাশেই আবার একটা গার্মেন্টসে আগুন লেগে ১৬ জন মারা গেলেন, সেখানেও মালিক নিখোঁজ। কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। পরপর এই ঘটনাগুলো কিন্তু নাগরিক নিরাপত্তা আর অব্যবস্থাপনার দিকেই আঙুল তুলছে। একদম, একদিকে নীতি নির্ধারণী পর্যায়ের বড় বড় আলোচনা, অন্যদিকে একেবারে মাঠ পর্যায়ের সংকট। এই দুটো ছবিই কিন্তু আমরা একই সাথে দেখছি। আর এই সবকিছুর মধ্যে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট থেকেও তো কোনো ভালো খবর নেই। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ। হ্যাঁ, খুবই হতাশাজনক পারফরম্যান্স। ওয়ানডে সিরিজে ৩-০তে হার, শেষ ম্যাচটায় তো মাত্র ৯৩ রানে অল আউট হয়ে ২০০ রানে হেরেছে দল। ভাবা যায়, শেষ ১২টা ওয়ানডে ম্যাচের মধ্যে ১১টাতেই হার। র্যাঙ্কিংয়েও তো একেবারে ১০-এ নেমে গেছে। হ্যাঁ, ১০ম স্থানে। কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতা,
বিশেষ করে রশিদ খানের বিপক্ষে একেবারেই দাঁড়াতে না পারা, পরিকল্পনার অভাব, ঘন ঘন দল পরিবর্তন, অভিজ্ঞদের ফর্মহীনতা, অনেক কিছুই বলা হচ্ছে। অধিনায়ক, কোচ তারাও তো ব্যর্থতার কথা স্বীকার করছেন। যদিও বাংলাদেশ ক্রিকেটে এমন বাজে সময় আগেও এসেছে। মনে আছে নিশ্চয়ই, ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা ৪৮টা ম্যাচ কোনো জয় ছিল না। হ্যাঁ, মনে আছে। কিন্তু প্রশ্ন হলো, এবারের এই ব্যর্থতাটা কি শুধুই ফর্মের ওঠানামা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কাঠামোগত সমস্যা আছে? বিশেষ করে টি-20 মানসিকতা থেকে বের হতে না পারার যে কথাটা উঠছে। সেটা বেশ ভাবনার বিষয়। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে দেখুন, আজকের এই আলোচনাতে আমরা কোথায় শুরু করেছিলাম? আন্তর্জাতিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, সেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, সামাজিক নানা চাপ, আবার খেলার মাঠের হতাশা। আপাতদৃষ্টিতে এগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আসলে কি তাই? আমার তো মনে হয় এগুলোর মধ্যে কোথাও যেন একটা যোগসূত্র আছে, একটা টানাপোড়েন চলছে। ঠিক, আজকের এই চিত্রগুলো এটাই মনে করিয়ে দেয় যে পরিবর্তন আর স্থিতিশীলতা খোঁজার এই প্রক্রিয়াটা আসলে খুবই জটিল আর নিরন্তর, সেটা বিশ্বমঞ্চেই হোক বা একটা দেশের ভেতরেই হোক। নিঃসন্দেহে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিদ্ধান্তের একটা সুদূর প্রসারী প্রভাব থাকে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা হয়তো এই জটিল বিষয়গুলো নিয়ে, এই সংযোগগুলো নিয়ে আমাদের আরও একটু গভীরভাবে ভাবার সুযোগ করে দেবে। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের এমন কিছু ঘটনা যা বিশ্ব আর বাংলাদেশকে বেশ নাড়া দিয়েছে। চলুন শুরু করা যাক আন্তর্জাতিক অঙ্গনের এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের ঘটনা দিয়ে। এর একেবারে কেন্দ্রে আছেন মার্কিন সরকারের খুব কাছের একজন উচ্চ পর্যায়ের বিশ্লেষক। ঘটনার একেবারে কেন্দ্রে আছেন অ্যাশলি জে টেলিস। তিনি একজন বিশিষ্ট ভারতীয় আমেরিকান পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ, যাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। কৌশলগত বিষয়ে টেলেস যে শুধু একজন পরিচিত মুখ তা কিন্তু না। তিনি বলা যায় মার্কিন সরকারের একেবারে ভেতরের একজন মানুষ। তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে কাজ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আর এখন তার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে ভার্জিনিয়া তার বাড়ি থেকে ১,০০০-এরও বেশি পাতার অতি গোপনীয় বা ক্লাসিফাইড নথি উদ্ধার করা হয়েছে। ভাবা যায় ব্যাপারটা? তো তার বিরুদ্ধে মূল অভিযোগ কিন্তু দুটো, আর দুটোই সাংঘাতিক গুরুতর। প্রথমটা হলো বেআইনিভাবে রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল নথি নিজের কাছে রাখা, আর দ্বিতীয়টা হলো বিদেশি কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করা। এই ঘটনাটা কিন্তু মার্কিন ভারত সম্পর্কেও একটা অস্বস্তি তৈরি করতে পারে। আর যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের জেল আর বিশাল অঙ্কের জরিমানা হতে পারে। মানে এই শাস্তিটাই বলে দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে। আচ্ছা, এবার চলুন মধ্যপ্রাচ্যের দিকে নজর ফেরানো যাক। সেখানে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতি কিন্তু এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। তো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিটা চলছে ঠিকই, কিন্তু পরিস্থিতিটা বেশ নাজুক। ধাপে ধাপে জিম্মি বিনিময় হচ্ছে, আর তার সাথে ঝুলে আছে মানবিক সহায়তার বিষয়টাও। আর দেখুন, মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রকাশ্য বিবৃতিই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ঝুঁকিটা ঠিক কতটা। চুক্তি মেনে চলার জন্য দুই পক্ষের ওপরই যে প্রচণ্ড চাপ তা স্পষ্ট। আচ্ছা, এবার আসা যাক বাংলাদেশের খবরে, যেখানে একটি যুগান্তকারী দলিল দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটা চেষ্টা করছে। কয়েক মাসের আলোচনার পর ফাইনালি চূড়ান্ত হল জুলাই জাতীয় সনদ ২০২৫। আর এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে রাজনৈতিক বিভেদটা তুলে ধরছে। যেমন ধরুন, দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ বা তত্ত্বাবধায়ক সরকারের মতো বিষয়ে একমত হয়েছে, কিন্তু নির্বাচনী ব্যবস্থার মতো একদম বেসিক কিছু প্রশ্নে তাদের মধ্যে বিশাল মতপার্থক্য রয়ে গেছে। তাহলে প্রশ্ন হল, এই মতবিরোধের সমাধানটা কি হল? একটা সমঝোতা হয়েছে, বিষয়গুলো নোটস অফ ডিসেন্ট বা ভিন্নমত হিসেবে রেখে দেওয়া হবে। মানে সনদটা এগোবে ঠিকই, কিন্তু দেশের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার দায়িত্বটা পড়বে ভবিষ্যতের নির্বাচিত সরকারের ওপর, যা অনেকটা মূল সমস্যাগুলোকে ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখার মতনই। সবশেষে চলুন বাংলাদেশের চলমান কিছু সংকটের দিকে তাকাই, যা মানবাধিকার থেকে শুরু করে জাতীয় গর্ব পর্যন্ত ছড়িয়ে আছে। জাতিসংঘ কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটা পরিষ্কার বার্তা দিয়েছে। তারা বলছে, অতীতের মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে গুমের মতো ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দেশের ভেতরেও কিন্তু অস্থিরতা বাড়ছে।
হাজার হাজার শিক্ষক তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন তাদের ভাতা অপমানজনকভাবে কম এবং তারা এর বৃদ্ধি চান, সাথে উন্নত বেতন কাঠামো। এ কারণেই এই বিক্ষোভ। আর মাঠের কথাই যদি আসি, সেখানে জাতীয় ক্রিকেট দলের জন্য চলছে অন্যরকম এক সংকট। শেষ 12টা ওয়ানডে ম্যাচের মধ্যে 11টাতেই হার। রেকর্ডটা সত্যি হতাশা করার মতো। দলের কোচিং স্টাফ যা বলছেন তাতে মনে হচ্ছে সমস্যাটা টেকনিকের চেয়েও বেশি মানসিক। তাদের মতে বড় দলগুলোর বিপক্ষে খেলতে নামলে আত্মবিশ্বাসের একটা ঘাটতি দেখা যাচ্ছে। তো রাজনৈতিক সনদ থেকে শুরু করে রাজপথের বিক্ষোভ আর ক্রিকেট মাঠের এই সংগ্রাম, সব মিলিয়ে এই ঘটনাগুলো কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করছে, দেশ আসলে কোন দিকে যাচ্ছে।